তো আজকের ভিডিওতে পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট এই চ্যাপ্টারটি থেকে টাইপ টু যেটা ঘনত্ব বা ডেন্সিটি রিলেটেড প্রবলেমস সেই নিউমেরিক্যালগুলো আমরা আজকে করে ফেলবো। ঠিক আছে, তো চলো করি। এখন টাইপ 1 যে ভিডিওটি ছিল অর্থাৎ এই নিউমেরিক্যাল প্রবলেম সেকশনের প্রথম ভিডিও, সেই টাইপ 1 ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কিছু টার্মস সম্পর্কে জেনেছিলাম, এসসিসি, বিসিসি, এফসিসি এবং তাদের ভ্যালুস কত হয়, অর্থাৎ কিনারার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেখেছিলাম। তো আমরা দেখেছিলাম যে সরল একক কোষ বা এসসিসির ক্ষেত্রে হয় ব্যাসার্ধ সমান আর সমান a/2 কিনারার দৈর্ঘ্য বাই 2। দেহকেন্দ্রিক বা বিসিসি একক কোষের ক্ষেত্রে ইউনিট সেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্যাসার্ধ আর সমান √3/4 × a এবং পৃষ্ঠকেন্দ্রিক বা এফসিসি ফেস সেন্টার যেটাকে বলি আমরা কিউবিক ইউনিট সেল, তার ক্ষেত্রে ব্যাসার্ধ সমান আর সমান a/2√2। এখন ওই ভিডিওতে আমরা কিছু ইউনিট সম্পর্ক স্টাডি করেছিলাম। 1 পিকোমিটার ইকুয়ালস টু 10⁻12 মিটার, 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু 10⁻8 সেন্টিমিটার, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻9 মিটার এবং 1 পিকোমিটার ইকুয়ালস টু 10⁻3 ন্যানোমিটার। এখন যে 5টা পয়েন্ট তোমাকে মনে রাখতে বলেছিলাম এই সলিড স্টেটের চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে, যেটা তোমাকে প্রতি পদে পদে লাগবে, তার মধ্যে লাস্ট পয়েন্ট যেটা ছিল অর্থাৎ 5 নম্বর পয়েন্ট, সেটা বলেছিলাম যে আমি টাইপ 2 ভিডিওতে ডিসকাস করব। কারণ 5 নম্বর পয়েন্টটা ছিল ঘনত্ব বা ডেন্সিটি রিলেটেড, তার যে সমীকরণটা আছে সেই সমীকরণের ডেসক্রিপশন। তো চলো সে 5 নম্বর পয়েন্টটা আমরা দেখে ফেলি। এখন দেখো, ক্রিস্টাল বা কেলাস তোমার কোন কোন পদার্থের ক্ষেত্রে হতে পারে? মৌলিক পদার্থের ক্ষেত্রে হতে পারে এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়নীয় যৌগের তুমি জানো কি কেলাস তৈরি হয়, ক্রিস্টাল, আয়নিক ক্রিস্টাল, তাই না? যেমন NaCl তুমি জানো কি এটা ক্রিস্টাল ল্যাটিস ফর্মেশন করে, আমরা পড়েছিলাম এটা ক্লাস 11-এ, তাই না? এবং সেখান থেকে ল্যাটিস এনার্জিও বার করেছিলাম যে সেই আয়নীয় ক্লাসটা কতটা স্থিতিশীল। তাহলে আয়নীয় যৌগ ক্রিস্টাল বা কেলাস তৈরি করে এবং যেগুলো একক পরমাণু হয় অর্থাৎ মৌলিক পদার্থ যেগুলো, ধরো আয়রনের বললাম, আয়রন পরমাণু দিয়ে সলিড ওটা, তাহলে ও কি ক্রিস্টাল লেয়ার ফর্মেশন করবে। তাহলে ঘনকাকার একক কোষের কেলাস বা ক্রিস্টাল অফ এ কিউবিক ইউনিট সেলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এটা যে মৌলিক পদার্থের ক্ষেত্রে যেখানে কি একক পরমাণু থাকবে, যেমন আয়রন, ক্রোমিয়াম, ঠিক আছে। আর আয়নীয় যৌগ, আয়নিক যৌগের ক্ষেত্রে যেমন সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে NaCl। তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে ঘনত্ব আমরা বের করব, এর ক্ষেত্রেও আমরা ঘনত্ব বা ডেন্সিটি বের করব। আর এই মৌলিক পদার্থের ক্ষেত্রে ঘনত্ব বা ডেন্সিটি আমরা বের করব। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষেত্রে ঘনত্ব বা আয়নিক যৌগ পদার্থের ক্ষেত্রে ঘনত্বের ফর্মুলা কিন্তু একটি। ঠিক আছে, এবারে সেই ফর্মুলাতে মানে ফর্মুলার কোনো চেঞ্জ নেই, ফর্মুলাটা একটাই, কিন্তু সেই ফর্মুলাতে যে ভ্যালু কটা লেখা আছে আয়নিক যৌগের ক্ষেত্রে বলে দেবো একটা টার্মের ভ্যালু কী করে পরিবর্তন হবে। যেমন এখানের মধ্যে আমরা এখনও ফর্মুলাটা যদিও লিখিনি, বাট আয়নিক যৌগের ক্ষেত্রে জেড আর এম একভাবে বার করব, ওই ফর্মুলাতে আছে। ঠিক আছে, জেড আর এম কী বটে না বটে, ফর্মুলাটা যখন লিখবো তখন আমি বলে দিচ্ছি। এখন শুধু এটা মনে রাখো যে ঘনত্ব বা ডেন্সিটি ফর্মুলায় জেড বা এম আয়নিক যৌগের ক্ষেত্রে আলাদা হবে আর মৌলিক পদার্থের ক্ষেত্রে আলাদা হবে। এবার চলো আমরা ফর্মুলাটা দেখে নিই। ঘনত্ব বা ডেন্সিটি এটাকে রো দ্বারা লেখা হয়। এখন রো বা ঘনত্ব ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই AQ ইন্টু এন। রো সমান হচ্ছে জেড ইন্টু এম বাই AQ ইন্টু এন। ঠিক আছে, এইটি হচ্ছে ঘনত্ব বা ডেন্সিটির ফর্মুলা। আর এটি হচ্ছে আমাদের সেই 5 নাম্বার যে পয়েন্টের কথা বলেছিলাম, যে 5টা পয়েন্ট মনে রাখলেই আমাদের
যে পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট থেকে কোনো গাণিতিক সমস্যা আটকাবে না। তো সেই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা ফর্মুলা যেটা বলেছিলাম যে ঘনত্ব বা ডেনসিটি। তাহলে রো সমান হচ্ছে জেড ইন্টু এম বাই এ কিউ ইন্টু এন। ঠিক আছে, এখন এই প্রতিটা টার্মকে বলে কি, তো একে ঘনত্ব বলে আমরা লিখিয়ে দিয়েছি। এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো সংখ্যা, তো এটা আমরা ক্লাস 10 থেকেই পড়ে আসছি, জানি আমরা এটার মান কত হয় 6.022 ইন্টু 10⁻23 মোল ইনভার্স, তাই না? বেশ, এ হচ্ছে কিনারার দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য, এটা আমরা টাইপ 1 ভিডিওতেও দেখেছিলাম, বের করেছিলাম এই যে কিনারার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিটার ক্ষেত্রে, তাই না? বেশ, তো কিনারার দৈর্ঘ্য, আর এটার ইংলিশটা কি হয়, লেন্থ, লেন্থ অফ এজ। বেশ, আচ্ছা এখন দেখো জেড মানে হচ্ছে পরমাণুর সংখ্যা, মৌলিক পদার্থের যদি নাও সেই মৌলিক পদার্থের পরমাণুর সংখ্যা, দ্য নাম্বার অফ অ্যাটম, এবং এম হচ্ছে পারমাণবিক ভর, অ্যাটমিক ওয়েট সেই মৌলিক পদার্থের। ঠিক আছে, তার মানে তুমি দেখো একটা জিনিস এখানে ক্লিয়ার বুঝতে পারছো যে পরমাণুর সংখ্যা জেড এ নিশ্চয়ই যে ইউনিট কোষ বা একক কোষ আছে তার সংখ্যার কথা বলছে। অর্থাৎ তোমাকে যদি বলে দেয় যে ঘনকাকার ক্লাসটি সরল, তাহলে নিশ্চয়ই তার পরমাণুর সংখ্যা কত হবে, 1 হবে, তাই না? এটা আমরা করে এসেছি ক্যালকুলেশন, আগের ভিডিওতে দেখে এসেছি, ছকটাতে আছে দেখবে লেখা। বেশ, যদি বলে মৌলিক পদার্থটি ঘনকাকার দেহকেন্দ্রিক বিসিসি টাইপের, তাহলে তার কণার সংখ্যা কত হয় বা পরমাণুর সংখ্যা কত হবে ওই কিউবিক ইউনিট সেলটাতে রেসপেক্টে 2, তাই না? এখন যদি বলে যে ঘনাকাকার একক কোষটি পৃষ্ঠকেন্দ্রিক বা এফসিসি, তাহলে জেড বা তার পরমাণুর সংখ্যা কত হবে 4। তাহলে এসসিসি বললে পরমাণুর সংখ্যা বা জেডের মান তোমার কত দাঁড়াচ্ছে 1। যদি বলে বিসিসি বা দেহকেন্দ্রিক একক ঘনাকাকার কোষের কথা, তাহলে তার ক্ষেত্রে জেডের মান কত হবে 2। ঠিক আছে, আবার যদি বলে যে পৃষ্ঠকেন্দ্রিক বা এফসিসি ঘনাকাকার একক কোষের কথা, তাহলে তার ক্ষেত্রে জেডের মান কত হবে 4। তাহলে অঙ্কে তোমাকে যদি কোথাও লিখে দেওয়া থাকে যে সরল একক কোষ বা দেহকেন্দ্রিক একক কোষ বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, তার মানে তোমাকে জেডের মান দিয়ে রেখেছে। আমরা যখন ডাটা এন্ট্রি করব সেই ডাটা এন্ট্রিতে তখন জেডের মান আমরা টুক করে লিখে দেবো। ঠিক আছে, বেশ, আর পারমাণবিক ভর না তোমরা নিশ্চয়ই সবাই জানো যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1 হয়, তাই না? এইটা যেটা উপরে লেখা থাকে সেটা হচ্ছে তার পারমাণবিক ভর, যেমন সোডিয়ামের ক্ষেত্রে 11 23 23টা হচ্ছে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। ঠিক আছে, বেশ, এখন যদি আয়নীয় যৌগের তোমাকে ঘনত্ব বার করতে বলে, তাহলে জেড সেটি হচ্ছে কি যৌগটির সংকেত সংখ্যা। ঠিক আছে, তোমাকে কি বলে দেবে, তোমাকে হয়তো অঙ্কের ভাষায় এরকম বলে দেবে যে একক ঘনাকাকার কোষে ওই যে আয়নীয় ক্রিস্টালটা রয়েছে তার সেই একক ঘনাকাকার কোষে হয়তো 6টা Na প্লাস 6টা Cl মাইনাসকে বেষ্টন করে আছে একক কোষে, তাহলে তুমি টুক করে জেড সমান কত লিখে দেবে 6 লিখে দেবে অঙ্কে। ঠিক আছে, আমরা দেখব অঙ্কে আসবে তখন আমরা আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আর যৌগটির সংকেত ভর বলতে চেয়েছে মানে ধরো NaCl, এর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট কত হয় তুমি জানো 23 প্লাস Cl এর ক্ষেত্রে 35.5, তো এই দুটোর অ্যাডিশন করে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে সেই যৌগটির সংকেত ভর, অর্থাৎ সংকেত, এই যে NaCl এটাকে সংকেত বলে, সেই সংকেতে যতগুলো অ্যাটম থাকবে তাদের ইন্ডিভিজুয়াল অ্যাটমিক মাসকে অ্যাডিশন করি তুমি তার প্রতিটা যৌগের আয়নীয় যৌগের সংকেত ভর বের করতে পারবে। ঠিক আছে, এখন এই কটা দেখো আমি লিখে দিয়েছি জেড সমান 1, জেড সমান 2, জেড সমান 4, যদি আমাকে এসসিসি বিসিসি বা এফসিসি অর্থাৎ সরল দেহকেন্দ্রিক বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কথা বলে আমরা জেড সমান টুক করে লিখে দেবো।
ঠিক আছে, বেশ, এবার চলো অঙ্ক করি। আচ্ছা, আমাদের প্রথম নাম্বার প্রবলেম চলে এসছে। তো সেটি হচ্ছে সোডিয়ামের, ব্র্যাকেটে লিখে দিয়েছে পারমাণবিক গুরুত্ব 23, পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভর কিন্তু, হ্যাঁ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে যদি সোডিয়ামের পরমাণুর ব্যাসার্ধ 1.91 অ্যামস্ট্রং হয়, তবে সোডিয়ামের ক্লাসের ঘনত্ব কত? খুব ভালো কথা। কেমিস্ট্রির অঙ্ক করার ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম সমস্ত অঙ্কটা একবারে পড়বো না, আমি এমনি একবার রিডিং পড়ে দিলাম, মানে যাতে আমার হাতের লেখা এতই খারাপ যাতে তোমরা অ্যাটলিস্ট বুঝে লিখতে পারো, ঠিক আছে? ওকে, তো প্রথমে কি বলেছিলাম, প্রথমে কেমিস্ট্রির অঙ্কগুলোর করার ক্ষেত্রে প্রথমে একটা লাইন পড়বো, তারপরে সেটি বুঝতে পারলে দ্বিতীয় লাইনে যাব, ঠিক আছে? বেশ, তো দেখো সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক ক্লাস গঠন করে। বেশ, খুব ভালো কথা। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস গঠন করে মানে তুমি চট করে লিখে দেবে কি এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস, এখানে বাংলায় লিখবে অথবা এফসিসি লিখবে, তাহলে এফসিসি ক্লাস। আচ্ছা, সেকেন্ড কি বলেছিলাম, স্টেপ 2 কি বলেছিলাম না, ক্লাস একবার খুঁজে পেয়ে গেলে ডাটা এন্ট্রি করব, ডাটা। বেশ, ঘনত্ব বের করতে দিচ্ছে, তো তাহলে রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। বেশ, কোনো ইকুয়েশন বা সমীকরণ লেখার পর তার প্রতিটা টার্মকে ডিসক্রাইব করতে হয়, নাহলে স্যাররা নাম্বার কেটে নেয়। তোমার আর আমার কিছু করার নেই, কারণ উনি স্যার, তো উনি যা বলছেন বা আমাদের বোর্ড যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই মতো আমাদের চলতে হবে। তো বুঝতেই পারছো সোডিয়ামের বলেছে, তার মানে নিশ্চয়ই মৌলিক পদার্থের কথা এটা বলেছে, যে মৌলিক পদার্থের ঘনত্ব বার করো। তাহলে জেড হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এর মান কিসের ওপর নির্ভর করে বলেছিলাম না, কোন ক্লাসের ওপর, এফসিসি ক্লাস। এফসিসি ক্লাসের ক্ষেত্রে জেড এর মান হয় 4 লিখে দিলাম। এম মানে হচ্ছে কি পারমাণবিক ভর, মানবিক ভর, তো পারমাণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর কত, এই যে বলে দিয়েছে 23। আরে অত বড় গাধা নয় আমরা যে সোডিয়ামের পারমাণবিক ভর জানবো না, আরে না বলে দিতেও তো আমরা লিখতে পারতাম কিনা বলো? ওকে, এন তো আমরা সবাই জানি কি অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এর মান কত হয় 6.022 ইন্টু 10⁻23 পার মোল। বেশ, এ মানে কি কিনারার দৈর্ঘ্য, তো কিনারার দৈর্ঘ্য আমাকে দিয়েছে, আমাকে বলেছে পরমাণুর ব্যাসার্ধ। বেশ, তাহলে কিনারার দৈর্ঘ্য তো আমার লাগবে, যেটা আমাকে দেয়নি, আর আমাকে বলে দিয়েছে আর পরমাণুর ব্যাসার্ধ 1.91 অ্যামস্ট্রং। বেশ, তাহলে আমাকে আর দিয়েছে, এ বলেনি, আবার আমাকে ঘনত্বও বার করতে হবে, রো বার করতে হবে। বেশ, তো এই ইকুয়েশনে থেকে তো আমার যে কোনো যতগুলো আননোন টার্ম আছে 1 2 3 4 5টা আননোন টার্মের মধ্যে আমাকে যদি 4টে বলে দেয় তবে আমি ইকুয়েশন থেকে একটা টার্মের আননোন টার্মের মান বার করতে পারবো। তো এখানে তো দুটো আননোন টার্ম হয়ে গেছে, তাহলে আমার ডাটা কমপ্লিট নেই, আমাকে ডাটাটাকে কমপ্লিট করতে হবে। দেখো আর আমার এই ইকুয়েশনে নেই, ঠিক আছে? কেমন করে অঙ্কটা বুঝবো সেটা বলছি। আর এই অঙ্কটায় আমার নেই, আমার অঙ্কে আছে এ, তাহলে আর থেকে নিশ্চয়ই কোনোভাবে আমাকে একে পাওয়া যায়, তাই না? এবং আগের টাইপ 1 ভিডিওতে আমরা এটা দেখিয়ে এসেছি, এটাই করে এসেছি যে ব্যাসার্ধ দেওয়া থাকলে কিনারার দৈর্ঘ্য কী করে বার করবো, কিনারা দেওয়া থাকলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কী করে বার করবো, তাই তো? তাহলে বলো এফসিসি ক্লাসের ক্ষেত্রে, এফসিসি ক্লাসের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিক ক্লাসের ক্ষেত্রে তোমার ফর্মুলাটা কি, আর সমান a/2√2। তাহলে কোথায় লিখবো এখানে লিখে দিই, তাহলে আর সমান হচ্ছে a/2√2। এখন আমাকে কী বার করতে হবে, তাহলে a সমান হচ্ছে 2√2 গণিত আর, তাহলে 2√2 গণিত আর এর মান কত 1.91। এখন তোমরা এর ভ্যালুটা তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেটাতে বসাবে এবং তার মান বেরোবে 5.4 অ্যামস্ট্রং। এবারে বুঝলে এই রো বা ঘনত্ব ম্যাক্সিমাম তোমার অঙ্কে গ্রাম পার সেমি কিউতে চাইবে, গ্রাম পার সেমি কিউ বা সেমি টু দি পাওয়ার -3, বুঝতে পেরেছো? তো আমার অ্যামস্ট্রং ইউনিটটা নিয়ে তো কোনো কাজ নেই, হ্যাঁ কি না? তাহলে অ্যামস্ট্রং ইউনিটটাকে আমরা সেমিতে কনভার্ট করে নেবো না, আমরা জানি 1 অ্যামস্ট্রং ইকুয়ালস টু 10⁻⁸ সেন্টিমিটার, তাহলে 5.4 × 10⁻⁸ সেন্টিমিটার।
তাহলে এর মান বেরিয়ে গেল কত? তাহলে আমার এর মান বেরোলো 5.4 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে, বেশ। এরপরে মুছে দি যেখানে করিলাম আমি, দিলাম মুছে তোমার নাম। ভালো থেকো সবাই। গানের কোনো মানে থাকতো, তার কোনো মানে নেই, ঠিক আছে। দেখো তো এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে জেড এর মান কত? 4, এম এর মান কত? 23, খুব ভালো কথা। এখন এন এর মান কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এ মানে হচ্ছে এইটা 5.4 ইন্টু 10⁻⁸ তার কিউব। বেশ, তো এত বড় জিনিস অবশ্যই তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে করবে। এখন তোমাকে ইউনিট ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। দেখো 23টা এটা কি গ্রামে আছে না? গ্রাম। তো এখানে কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যক পার মোল আছে, তুমি লিখতে পারো না পারো ওটা। আর এইটা দেখো কিসে দেওয়া আছে? সেমি, তাই না? সেমি কিউব। তাহলে এটা সেমি ঢুকলে এই যে পাওয়ার কিউব আছে সেই জন্য সেমি কিউব আসবে, এবং সেইটা উপরে গেলে নিশ্চয়ই কি10⁻⁻³ হয়ে যাবে। তাহলে তোমার ঘনত্বের ভ্যালু যা আসবে আসুক, তার ইউনিট কী হবে? গ্রাম পার সেমি কিউব হবে। ঠিক আছে, তো এটার ক্যালকুলেশন করলে তোমার উত্তর হবে 0.97। তো এখন আমাদের দ্বিতীয় নম্বর প্রবলেম চলে এসছে। দেখো, কপার ধাতুর পাগু গুরুত্ব 63.5 পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস গঠন করে। ক্লাসটির একক কিনারার দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে ধাতব কপারের ঘনত্ব 8.9 গ্রাম পার সেমি কিউব। ওকে, এটা পারমাণবিক ভর, হ্যাঁ পারমাণবিক গুরুত্ব। দাঁড়াও, বেশ। তো প্রথম লাইনটা পড়বো, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস। পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস বলেছে মানে কি? এফসিসির কথা। তাহলে এফসিসি বলেছে, বাহ বাহ বাহ, খুব ভালো কথা। এবার ডাটা এন্ট্রি করব। ডাটা নাহি সজনের ডাটা, ইয়া হচ্ছে কি হয়েছে আজকে আমার। আচ্ছা, তো ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রি করার সময় আমরা জানি যে এখানে কি বার করতে দিয়েছে আমাকে? কিনারার দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে ঘনত্বের সাহায্যে, তাই না? ঘনত্বের সাহায্যে কিনারার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এ তো বার করতে বলেছে কিনারার দৈর্ঘ্য। বেশ, সেমিতে আছে তো আমি এটা সেমিতেই বের করব। ইউনিটে ঘনত্ব রো সমান দিয়ে দিয়েছে 8.9 গ্রাম পার সেমি⁻⁻³। ওকে, জেডের ভ্যালু কত হবে? এফসিসির কথা বলেছে, তো জেডের ভ্যালু হবে তোমার অফকোর্স 4, নো ডাউট। এখন রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। এনের ভ্যালু তো আমরা জানি, তাই তো? অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 পার মোল। ওকে, তো আমাকে এ বার করতে হবে, তাই না? এ বের করতে হবে, এই যে কিনারার দৈর্ঘ্য বলেছে। তাহলে একে কা করি, এ কিউ সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু রো। দেখো কারোর সমস্যা নেই তো? এটাই হবে। বেশ, ওটা মানগুলো বসাও। তাহলে জেডের মান কত? 4। এম এর মান কত? আচ্ছা, এম মানে কি? পারমাণবিক ভর, যেটা কপারের ক্ষেত্রে 63.5 বলে দিয়েছে। তাহলে 63.5 বাই এন এর মান কত? 6.022 ইন্টু 10⁻23, আর রো এর মান হচ্ছে 8.9। পারমাণবিক গুরুত্ব গ্রামে আছে, এও গ্রামে আছে, নো প্রবলেম। এর মাইনাস সেমি কিউ আছে, ওইদিকে উঠে ওটা সেমি কিউ হয়ে যাবে। বেশ, তো এটার উত্তর হবে 4.739 ইন্টু 10⁻⁻23। এই যে 23 যেটা আছে, মাইনাস নয় 23 সেমি⁻³ তাহলে আমার এ কিউ সমান এলো 4.739 ইন্টু 10⁻⁻23 সেমি কিউ। তাহলে এ সমান কত আসবে না? 4.739 ইন্টু 10⁻⁻23 1/3, এবং এই ইউনিট যেটা থাকবে সেই ইউনিট টু দি পাওয়ার 1/3। তাহলে তুমি বুঝতে পারছো এই 3 কেটে গেলো, শুধু সেমি বেরোবে। তো এইটার
উত্তর তুমি ক্যালকুলেটরের সাহায্যে করবে, দেখবে কত হচ্ছে। আই থিঙ্ক এটার উত্তর হবে সেমি। এখন যদি তোমাকে এই উত্তরটাই চাইতো যে পিকোমিটারে বসাও বা অ্যামস্ট্রংয়ে বসাও, তাহলে তুমি ওকে চেঞ্জ করতে হতো। দেখো তুমি জানো 10⁻⁸ সেন্টিমিটার সমান হচ্ছে অ্যামস্ট্রং, তো এটাকে যদি অ্যামস্ট্রংয়ে বলতো তুমি করতে কি 3.62 অ্যামস্ট্রং, অথবা যদি পিকোমিটারে বলতো নিশ্চয়ই তুমি এখানে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বুঝতে পারছো 362 পিকোমিটার হতো। দেখো আমাদের তৃতীয় নম্বর প্রবলেম বলেছে NaCl ক্লাসের একক কোষে 4টি Na+ ও 4টি Cl- আয়ন উপস্থিত থাকে। যদি উক্ত একক কোষের বাহুর দৈর্ঘ্য 5.64 অ্যামস্ট্রং হয় তবে NaCl ক্লাসের ঘনত্ব কত? খুব ভালো কথা। বেশ, তাহলে প্রথম লাইন কি বলেছে? NaCl ক্লাসের একক কোষের 4টি Na+ ও 4টি Cl- আয়ন উপস্থিত থাকে। তাহলে দেখো এটা হচ্ছে আয়নীয় ক্লাসের ঘনত্ব বার করতে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা মৌলিক পদার্থের ক্লাসের ঘনত্ব বার করছিলাম একক কোষের, ঠিক আছে? আর এখানে আয়নিক ক্লাসের একক কোষের ঘনত্ব বার করতে দিয়েছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে ঘনত্ব রো ইকুয়ালস টু কত হয় না m ইন্টু জেড বাই n ইন্টু এ কিউ ডাটা। বেশ, জেডের মান দেখো কত দিয়েছে, বলছে একক কোষটিতে 4টি Na 4টি Cl কে বেষ্টন করে থাকে। বুঝতে পারলে না? পারলে না? তাহলে জেডের মান নিশ্চয়ই 4, সারাউন্ডিংয়ে যতগুলো থাকবে ততগুলোই তো একক কোষের অ্যাটম, এইখানে আয়ন নাম্বার। বেশ, এম মানে কি বলেছিলাম, এদের কি সংকেত ভর হয়, তাই না? তাহলে এন এর ক্ষেত্রে সংকেত ভর কত? এই NaCl এর ক্ষেত্রে সংকেত ভর কত না, এন এর হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত 58.5। বেশ, বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, তাহলে কিনারার দৈর্ঘ্য মানে হচ্ছে তাই বাহুর দৈর্ঘ্য 5.64 গ্রামে আছে। ঘনত্ব আমাকে কি গ্রাম পার সেমি কিউতে বার করতে হবে রোটা, তাহলে এটা অ্যামস্ট্রং ইউনিটে দিয়েছে, এটাকে আমি সেমিতে কনভার্ট করে নিই। তাহলে 5.64 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এনের মান আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23, আর রোটা বার করতে হবে, এটা গ্রাম পার সেমি কিউ অথবা সেমি কিউ টু দি পাওয়ার -3। বেশ, তো মানগুলো ঝাকঝাক করে বসিয়ে দাও এবং ক্যালকুলেটরে টিকটাক করে টিপে দাও, দিয়ে দেখো কত উত্তর হচ্ছে। তাহলে এম এর মান হচ্ছে এখানে 58.5, জেডের মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এর মান হচ্ছে এখানে 5.64 ইন্টু 10⁻⁻8। তো এটার ক্যালকুলেশন করলে তোমার আসবে 2.16 গ্রাম সেমি টু দি পাওয়ার -। এখন আমাদের চতুর্থ নম্বর প্রবলেম চলে এসছে। একটি মৌল দেহকেন্দ্রিক ঘনকার ক্লাস গঠন করে। যদি উক্ত ক্লাসের ঘনত্ব 8 গ্রাম পার সেমি কিউ হয় তাহলে একক কোষের কিনারার দৈর্ঘ্য 250 পিকোমিটার, তবে মৌলটির পারমাণবিক ভর এবং পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে ঘনত্ব তো দিয়ে দিয়েছে, তাহলে কি প্রথম লাইনটি পড়ব, একটি মৌলের দেহকেন্দ্রিক ঘনাকার ক্লাস গঠন করে। দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস, দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস মানে আমার বিসিসির কথা বলছে। বেশ, খুব ভালো কথা। ডাটা স্টেপ 2 বলেছে ঘনত্ব রো এর মান 8 গ্রাম সেমি টু দি পাওয়ার -কিউব, কিনারার দৈর্ঘ্য এ 250 পিকোমিটার। খুব ভালো কথা। কি বলেছে পরমাণবিক ভর নির্ণয় করো, এম বের করতে হবে, পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো, আর বার করতে হবে। বেশ, তাহলে রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ, বিসিসির কথা বলেছে, তাহলে জেড ইকুয়ালস টু কত হবে তোমার 2, তাই না? বেশ, খুব ভালো কথা। আর এন এর মান তো আমরা জানি, এন এর মান কত
6.022 into 10 to the power 23। এটা কেমন করে লিখলাম আমি 3। বেশ, তো আর বিসিসির ক্ষেত্রে তুমি জানো যে আর সমান √3/4 ইন্টু এ, তাহলে আর সমান এখানেই হয়ে যাবে, দেখো √3/4 ইন্টু এ, তাহলে √3/4 ইন্টু এ, তাহলে √3/4 ইন্টু এর মান কত 250 পিকোমিটার, পিএমটা লিখবে। বোঝা গেল? খুব ভালো কথা। এখানে তো দেখো কি বার করতে দিয়েছে, এমটাকে বার করতে দিয়েছে, পারমাণবিক ভরটা কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এম সমান বুঝতেই পারছো রো ইন্টু এন ইন্টু এ কিউ হবে বাই জেড হবে, তাই না? কোনাকুনি করে দিলাম। তাহলে বুঝতেই পারছো এখানে ইউনিটের একটু গড়বড় রয়েছে, হেরিফেরি করা রয়েছে। তাহলে দেখো তোমার এখানে পারমাণবিক গুরুত্ব কিসে বেরোবে, গ্রামে বেরোবে। অফকোর্স এর ভ্যালু আর কিছুতে বেরোতে পারে না, কারণ গ্রাম দিয়ে রয়েছে। বেশ, পিকোমিটার থেকে তাহলে তোমাকে সেন্টিমিটারে যেতে হবে, কারণ রোটা তোমার মানে ঘনত্বটা সেন্টিমিটারে আছে। তো আমরা বুঝতে পারছি 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে 1 পিকোমিটার ইকুয়ালস টু 10⁻10 সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার গো 100 দিয়ে, ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তাহলে 250 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। বেশ, এবারে দেখো মানগুলো বসাও। রো সমান কত 8, এন এর মান কত 6.022 ইন্টু 10⁻23, এর মানটা কত 250 ইন্টু 10⁻10 বাই জেডের মানটা হচ্ছে কত 2 বিসিসির ক্ষেত্রে। বেশ, এখন ইউনিটটার ক্যালকুলেশনটা ভালো করে দাও। এটা তো তুমি ক্যালকুলেটারে বসালি ঝাট করে উত্তরটা দিয়ে দেবে। পারমাণবিক ভর জানতে চেয়েছে মানে হচ্ছে গ্রামে বসাবি, আরে বাবা গ্রাম দিয়ে উত্তরটা হবেই, সেটা তো আমরা জানি। কিন্তু আগে তুমি বুঝে নাও, দেখো এইটা রোটা দেওয়া আছে গ্রাম পাস সেমি কিউতে, তাই না? তাহলে গ্রাম পাস সেমি টু দি পাওয়ার -কিউব, এবং এখানে পার মোল আছে, ওটা তো ছাড়ো বাদ দাও। আর 250 ইন্টু 10⁻10 এটা কী আছে, সেমি কিউতে আছে, সেমি। আর এর মানটা দেখেছো, আবার ভুলে গেছি কিউ দিতে, কিউ। তাহলে এটা সেমি এলো, তাই না? সেমি সমান, তাহলে সেমিটাও কিউ হবে, তাহলে সেমি কিউ। তাহলে এই সেমি কিউ কেটে গেল, এই যে -3 +3 পাওয়ারে যোগ হলে তুমি জানো ইন্ডেক্সের নিয়মে, তাহলে শুধু গ্রাম পড়ে থাকছে। আর জেড এটা তো তোমার পরমাণুর সংখ্যা, এর তো কোনো ইউনিট নেই 2, তাহলে জি দিয়ে এখানে যা ক্যালকুলেশন হবে সেই উত্তরটা লিখবে সেটা। তো দেখো আমাদের নেক্সট প্রবলেম 5 নাম্বার চলে এসছে। একটি ধাতু পারমাণবিক ভর হচ্ছে 75 ঘনকাকার ক্লাস গঠন করে। উক্ত ক্লাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য 5 অ্যাংস্ট্রম। যদি ধাতুটির ঘনত্ব 2 গ্রাম বা সেমি কিউ হয় তবে পরমাণুটির ব্যাসার্ধ কত? দেখো এখানে ঘনকাকার ক্লাস তো বলেছে, কিন্তু পৃষ্ঠকেন্দ্রিক না দেহকেন্দ্রিক না সরল বলে দেয়নি ভাই সাব। তাহলে আমাকে আগে এটি কি ক্লাস সেটা বার করতে হবে যদি পরমাণুর ব্যাসার্ধ বার করতে হয়, কারণ আমি তো জানিই না এটা কী ধরনের ক্লাস, তো আমি ফর্মুলা কার্ডটা বসাবো, তাই না? যদি সরল বলে দিত তাহলে না আমি এটা বসিয়ে দিতাম আর সমান a/2, এখানে a সমান 5 অ্যাংস্ট্রম বসিয়ে দিলেই ব্যাসার্ধটা পেয়ে যেতাম। বেশ, তাহলে ঘনত্ব দিয়ে দিয়েছে, বুঝতেই পারছি। বাহুর দৈর্ঘ্য আছে, এ আছে, পারমাণবিক ভর আছে, তুমিও আছো আমিও আছি, তাহলে এটা ঘনত্ব দিয়ে নিশ্চয়ই অঙ্কটা হবে। এবং ওখান থেকে জেডের মানটা যেটা বেরোবে, ধরো জেডের মান 4 বেরোলো ক্যালকুলেশনে, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক বুঝে গেছি, এফসিসি ক্লাস হবে। এবং সেখানে আর সমান এই ফর্মুলাটা লাগিয়ে দেবো। যদি জেডের মান 2 হয় দেহকেন্দ্রিক হবে, যদি জেডের মান 1 হয় সরল হবে। ঠিক আছে, চলো তাহলে রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। ডাটা 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 এম সমান হচ্ছে 75 গ্রাম, এখানে হচ্ছে 75, এ হচ্ছে 5 অ্যাংস্ট্রম, রো আছে, রো গ্রাম পার সেমি কিউতে আছে, এখানে রো গ্রাম পার সেমি কিউতে আছে 2 গ্রাম পার সেমি কিউ।
তাহলে নিশ্চয়ই আমাকে অ্যামস্ট্রংটা সেমিকিউতে করে নিতে হবে। তাহলে 5 × 10⁻⁸ সেন্টিমিটার লিখতেই আমাকে হবে, কারণ এখানে রোটা সেমিতে আছে ভাই সাব। খুব ভালো কথা। এন এর মান কত? 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার। 3টা খালি আমার এরকম হয়ে যায় কেন? 3। ওকে, তাহলে এরপর আমাকে কি বার করতে হবে? তাহলে আমাকে বার করতে হবে জেড এর মান। তাহলে জেড কি করি? জেড আছে উপরে, তাহলে রো ইন্টু এন ইন্টু এ কিউ বাই এম ভাই সাব। তাহলে রো এর মান কত? 2 × n এর মান কত? 6.022 × 10⁻23। এর মান কত? এর মান হচ্ছে 5 × 10⁻⁸ তার কিউব। দেখো এখন আর ভুলি নাই এটার কিউব দিতে। এম এর মান কত? এম এর মান হচ্ছে 75। ক্যালকুলেশন করবে, এটা সেমি হলে সেমি কিউব আসবে, তাহলে সেমি কিউব কেটে গেল। আর এখানে 75টা গ্রামে আছে, তাই না? এটাও গ্রামে আছে, বুঝতে পেরেছো? তাহলে গ্রাম কেটে গেল, গ্রাম নিচে গ্রাম উপর গ্রাম কেটে গেল, বুঝতে পারলে না? দেখো ওপরে, তাহলে ওপরে কি কি আছে? রো আছে আর এ আছে, তাহলে এই দুটোর ইউনিট কি? গ্রাম (10⁻³ সেমি কিউব, ঠিক আছে? গ্রাম পাস সেমি কিউবটা হচ্ছে রো এর ইউনিট, আর এ কিনারার দৈর্ঘ্য সেটা সেমিতে ছিল, এবারে কিউ আছে বলে সেমি কিউব হয়ে গেল। আর এ নিচে এটা কি হচ্ছে? 75 গ্রাম আছে পারমাণবিক ভর, তাহলে এটা কাটলো, এটাও এটা কেটে গেল, তাহলে এর মান কত হয়ে গেল? 1 হয়ে গেল, 0 নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা। তো এখানে জেড এর মান তুমি ক্যালকুলেশনে বসাবে সাইন্টিফিক ক্যালকুলেটরে, তো জেড এর মান তুমি পাবে 2 পাবে, 2। তাহলে জেড এর মান কত হলো? জেড এর মান হলো 2। আচ্ছা, 2 মানে কোন কেন্দ্রিক কোষ গো? দেহ কেন্দ্রিক, বিসিসি। তাহলে আমাকে পরমাণুর ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে বিসিসির ক্ষেত্রে বুঝে গেছি যে দেহ কেন্দ্রিক ক্লাসের কথা বলছে, তাহলে আর সমান হচ্ছে √3/4 × এ। বেশ, তাহলে √3/4 এর মান কত? আর দেখো 5 অ্যামস্ট্রং দিয়ে বসাতে পারো, আর এখানে সেমি দিয়েও বসাতে পারো। তো তুমি যা করবে, এখানে 5 অ্যামস্ট্রং আমি লিখে দিলাম, তাহলে আর এর মান যা বেরোবে সেটা অ্যামস্ট্রং। ক্যালকুলেশনে তুমি করে দেখে নিও ক্যালকুলেটরে, ঠিক আছে? বেশ, তো এই ছিল আমাদের প্রবলেম। সমস্ত রকম প্রবলেম, টাইপ 2 এর সমস্ত রকম প্রবলেম নিয়ে আলোচনা হয়ে গেল। এরপরে পরের ভিডিওতে আমরা টাইপ 3 প্রবলেমগুলো কেমন সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো ভালো করে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, যদি কেউ প্র্যাকটিস করতে চাও, অর্থাৎ টাইপ 2 এর যে অঙ্কগুলো ঘনত্ব দিয়ে, সেগুলো যদি কেউ প্র্যাকটিস করতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলেই আমার ব্লগ, ঠিক আছে, পেজটা খুলে যাবে। সেখানে দেখবে পরপর লিখে দেওয়া আছে 10টা প্রবলেম ঘনত্ব দিয়ে রিলেটেডই, ঠিক আছে? তোমরা সেগুলো করতে পারো এবং করে কমেন্ট বক্সে উত্তর দিতে পারো, অথবা ওই ব্লগেরই কমেন্ট বক্সে উত্তর দিতে পারো, ঠিক আছে? পরের দিনে আবার টাইপ 3 ভিডিও নিয়ে এসে হাজির হব। এখনকার মতো বাই।